প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুদেব কুমার, সহকারী শিক্ষক, সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মহামারী করোনার সময়ে আমরা সকলে অনলাইন ক্লাসে নিয়মিত অ্যাটেন্ড করতেছি। আমরা নিয়মিত সব স্কুলের শিক্ষকরাই কম বেশি অনলাইন ক্লাস নিচ্ছে। তোমরা মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে বাড়ি বসে ক্লাসগুলো সবাই দেখবা। দেখো, আমি বেশি কথায় না গিয়ে আমি আমাদের ক্লাসে আজকে ঢুকে যাচ্ছি। আমাদের আজকে হিসাব বিজ্ঞানের দশম অধ্যায়ের আর্থিক বিবরণী করব আমরা। আমাদের পূর্ববর্তী ক্লাসে আমাদের পাঠগুলো ছিল কি কি? আর্থিক বিবরণীর তিনটা ধাপ ছিল। তিনটা ধাপের প্রথম ছিল বিশদ আয় বিবরণী, এক নম্বর ছিল বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। দ্বিতীয় ধাপ ছিল কি? মালিকানা সত্ত্ব বিবরণী, মালিকানা সত্ত্ব প্রস্তুত বিবরণী। আজকে তৃতীয় ধাপ পড়বো আমরা আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। আমি আবার একটু পূর্ববর্তী ক্লাসে ফিরে যাই। বিশদ আয় বিবরণী আমরা কিভাবে করছি আমরা সবাই দেখেছি। কালকে মালিকানা সত্ত্বের ছক আমি ক্লাসে আলোচনা করেছি। আজকে মালিকানা সত্ত্বের ছক করার পর যে আমাদের যে সমাপনী মালিকানা সত্ত্ব হয়েছে তাই নিয়ে আমাদের আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আর্থিক অবস্থার বিবরণীর ছকটা সবাই ভালো করে খেয়াল করবো। দেখো, আর্থিক অবস্থার বিবরণীর ছক আমি একটু করি, তোমরা একটু সবাই খেয়াল করো। আর্থিক বিবরণী, তারপরে আর্থিক অবস্থার বিবরণীর ছক আমরা লিখি আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নাম, তারপর হচ্ছে এত সালের এত তারিখের, এত সালের এত তারিখের। আমরা একটু সবাই খেয়াল করি। আর্থিক অবস্থার বিবরণী আমাদের উপরে এইগুলো লিখতে হবে। এরপর আমাদের যে ছকটা আসবে, আমাদের ছকটাকে আমরা দুই ভাগে ভাগ করব। আমাদের যে ছক, আমাদের ছকটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা আছে সম্পদ, একটা আছে কি? সম্পদ। দুই আছে দায় এবং মালিকানা সত্ত্ব, দায় ও মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। আমরা আজকে সম্পদ এবং দায় মালিকানা সত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমরা একটা ছক কাটি। সবাই একটু আমরা খেয়াল করি। আমাদের প্রথম হচ্ছে আমরা যেটা উপরে লেখা ছিল, লেখা এত সালের এত তারিখের, ওইটা হচ্ছে বিবরণ। টাকা টাকা টাকা। আমরা সবাই একটু খেয়াল করি। টাকা প্রথম আমাদের কি লিখছিলাম আমরা? সমস্ত সম্পদ সমূহ, সম্পদ সমূহ। এই সম্পদকে আমরা কয় ভাগে ভাগ করছি? এই সম্পদকে আমরা দুই ভাগে ভাগ করছি। সমস্ত সম্পদকে আমরা কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। একটা হচ্ছে কি? স্থায়ী সম্পদ, আর একটা চলতি সম্পদ। এই সম্পদকে প্রথম আমরা করব কি? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কি কি? আমরা এইগুলো আমরা একটু খেয়াল করি। স্থায়ী সম্পদ দালান কোঠা, দালান কোঠা। তারপর কি? আসবাবপত্র, আসবাব, দালান কোঠা, আসবাবপত্র, সুনাম, ভূমি ইত্যাদি। এই টাকাগুলো আমরা এই ঘরে লিখবো। সমস্ত টাকা আমরা যদি স্থায়ী সম্পদের অনেক সময় অবচয় থাকবে, সমন্বয়ের ভিতরে আমরা খেয়াল করবো অবচয়। যদি অবচয় থাকে যে দালান কোঠার উপর 5% অবচয়, আসবাবপত্রের উপরে 5% অবচয়, সুনামের উপরে 5%, তখন প্রত্যেকটা থেকে বাদ যাবে অবচয়। বাদ যাবে কি? অবচয়। মনে করে এই টাকা আমরা যোগ করে নামাইছি, বাদ এখানে সে অবচয়, অবচয় বাদ দিয়ে আমরা এই মোট স্থায়ী সম্পদের ঘরে লিখবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু খেয়াল করি আমাদের স্থায়ী সম্পদ কি কি আছে। স্থায়ী সম্পদ দালান কোঠা, আসবাবপত্র, সুনাম, ভূমি, আর কি আছে? ইজারা সম্পত্তি, ইজারা সম্পত্তি। এই স্থায়ী সম্পদ, প্রত্যেকটা স্থায়ী সম্পদের উপর অবশ্যই। স্থায়ী সম্পদের অবশ্যই কি? আমি একটা কম্পিউটার এবছরে যে টাকায় কিনেছি, আগামী বছর বিক্রি করতে ওই কম্পিউটার ওই টাকা বিক্রি করা যাবে না, হয়তো কিছু কম বা বেশি হবে। এই যে অবস্থা হবে,
এটাই আমাদের স্থায়ী সম্পত্তির উপর অবশ্যই স্থায়ী সম্পত্তির ব্যবহার জনিত কারণে যে ক্ষতি হয়ে থাকে ওটাই হলো আমাদের অবশ্যই। তা আমরা স্থায়ী সম্পদ কি পেয়েছি আমরা একটু সবাই ভালো করে লক্ষ্য করি। স্থায়ী সম্পদ দালান কোঠা, আসবাবপত্র, সুনাম, ভূমি, যন্ত্রপাতি, ইজারা সম্পত্তি অনেকগুলো আছে আমাদের। আমরা অঙ্ক যখন করব তখন আমরা এগুলো খেয়াল করব। তার মানে স্থায়ী সম্পদ দালান কোঠা, আসবাবপত্র, সুনাম, ভূমি এইগুলো আমরা যোগ করে নামাবো এবং বাদ যাবে অবশ্যই। অবশ্যই প্রত্যেকটা থাকতে পারে। যেমন দালান কোঠার 5%, তখন লাগবো কি দালান কোঠার টাকা এখানে লাগবো, বাদ অবশ্যই। আসবাবপত্র যদি 10% থাকে, আসবাবপত্র টাকা আমরা এই ঘরে রাখবো, বাদ অবশ্যই দিয়ে এই ঘরে টাকা বসাবো। সুনাম অবলম্বন থাকতে পারে, তখন আমরা সুনাম এই ঘরে বসাবো, বাদ সুনামের অবলম্বন বাদ দিয়ে আমরা এই ঘরে বসাবো। আমি একবারে দেখেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। শিক্ষার্থীবৃন্দ আমরা একটু ভালো করে খেয়াল করি। গেল কি গেছে আমাদের স্থায়ী সম্পদ। এরপর আছে কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলতে বিনিয়োগকে আমরা বুঝি, বিনিয়োগকে আমরা বুঝবো। তার মানে টাকাটা আমরা এই করে বসাবো, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এরপর আছে সকল চলতি সম্পদ। চলতি সম্পদ আমাদের যেমন স্থায়ী সম্পদ আসছে, আমাদের ওই একইভাবে আমাদের চলতি সম্পদ আসবে। আমি একটু মুছে দেখাই আমাদের চলতি সম্পদ গুলো কি কি। আমাদের যেমন স্থায়ী সম্পত্তি আসছে, আমাদের ওই একইভাবে চলতি সম্পত্তি আসবে। এখন চলতি সম্পদ গুলো আমরা কি কি, আমরা এগুলো একটু সবাই খেয়াল করি। চলতি সম্পদ, চলতি সম্পদ কি কি আছে আমরা একটু খেয়াল করি। চলতি সম্পদ বলতে প্রাপ্য বিল, প্রাপ্য বিল। এরপর আছে দেনাদার, দেনাদার, সমাপনী মজুদ, সমাপনী মজুদ, প্রাপ্য বিল, দেনাদার, সমাপনী মজুদ, অগ্রিম কোনো কিছু, হাতে নগদ বা ব্যাংক জমা, হাতে নগদ, ব্যাংক জমা, অগ্রিম কোনো কিছু, অগ্রিম বেতন বা মজুরি ইত্যাদি, এগুলো আমাদের চলতি সম্পদ। তাহলে আমরা খেয়াল করি আমাদের চলতি সম্পদ কি কি আছে। প্রাপ্য বিল, দেনাদার, দেনাদারের সময় একটা সমন্বয় দেওয়া থাকতে পারে যে দেনাদারের 2% বার্তা সঞ্চিতি অথবা দেনাদারের অনাদায়ী পাওনা হতে পারে, তখন ওটা বাদ দিয়ে আমরা দেখাবো। সমাপনী মজুদ পণ্য সমন্বয়তে থাকবে, হাতে নগদ, ব্যাংক জমা, অগ্রিম বেতন বা অগ্রিম যে কোনো কিছু, আমাদের এগুলো সব চলতি সম্পদ। এখন আমি একটা স্থায়ী সম্পদ আমি একটা পেয়েছি, স্থায়ী সম্পদ পেয়েছি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ পেয়েছি, আর আমরা চলতি সম্পদ পেয়েছি। এই সম্পদগুলো যোগ করে দিতে হবে, সেটা হবে মোট সম্পদ। শিক্ষার্থী কিন্তু আমরা আবার একটু খেয়াল করি, আমাদের স্থায়ী সম্পদ কিন্তু একটা পেয়েছি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ একটা পেয়েছি, আমরা চলতি সম্পদগুলো পেয়েছি। চলতি সম্পদ বলতে কি কি, প্রাপ্য বিল, দেনাদার, সমাপনী মজুদ পণ্য, হাতে নগদ, ব্যাংক জমা, অগ্রিম কোনো কিছু। আর একটা আসতে পারে বিলম্বিত বিজ্ঞাপন বা প্রাথমিক ব্যয়, অলিক সম্পদ আসতে পারে প্রাথমিক খরচ বা বিলম্বিত বিজ্ঞাপন। আমরা যদি থাকে ওগুলো যোগ করে আমাদের যেটা হবে সেটা হবে আমাদের মোট সম্পদ। আমরা আবার একটু খেয়াল করি, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং চলতি সম্পদের সমন্বয়ে আমাদের হবে মোট সম্পদ। আমরা মোট সম্পদ পেয়েছি। এবার আমরা খেয়াল করবো কি দায় এবং মালিকানা সত্ত্ব। শিক্ষার্থীবৃন্দ আমাদের দায় ওই একইভাবে দুই প্রকার। দায় কি কি আছে, দায় একটা আছে স্থায়ী দায়, স্থায়ী দায়, স্থায়ী দায় আছে কি ঋণ অথবা বন্ধকি ঋণ, বন্ধকি ঋণ, ঋণ অথবা বন্ধকি ঋণ আমরা এই ঘরে বসাবো। স্থায়ী দায় কি ঋণ অথবা বন্ধকি ঋণ। চলতি দায় বা স্বল্প মেয়াদী দায়, চলতি দায় অথবা স্বল্প মেয়াদী দায় থাকতে পারে। এখন চলতি দায়টা আছে কি প্রদেয় বিল, প্রদেয় বিল, আর কি আছে পাওনাদার, পাওনাদার, বকেয়া কোনো কিছু, আর আছে ব্যাংক জমাতিরিক্ত, জমাতিরিক্ত। এখন এই টাকাগুলো আমরা যোগ করে বসাবো, এটা হবে আমাদের মোট দায়, এটা কি হবে আমাদের মোট দায়। শিক্ষার্থীবৃন্দ আমরা আবার একটু খেয়াল করি, আমাদের স্থায়ী দায়, দায় দুই প্রকার, একটা আছে স্থায়ী দায় আর একটা আছে চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। স্থায়ী দায় বলতে ঋণ এবং বন্ধকি ঋণটা আমাদের বুঝাবো, আর চলতি দায় প্রদেয় বিল, পাওনাদার, বকেয়া কোনো কিছু, ব্যাংক জমাতিরিক্ত, আমাদের এইটা যোগ করে না মানে আমাদের কি হবে মোট দায়।
মোট দায়। তাহলে আমরা মোট দায় পেয়েছি শিক্ষার্থীবৃন্দ, মোট দায় আমরা পেয়েছি। আমরা একটু খেয়াল করি, দায় আছে দুইটা, স্থায়ী দায় এবং চলতি দায়। আর আছে কি আছে আমাদের? মালিকানা সত্ত্ব। এইবার দেখো আমরা মালিকানা সত্ত্ব, কালকে যে আমরা যে সূত্র করছি ওই সূত্রের ভিতরে আমাদের মালিকানা সত্ত্ব আছে। আমরা সূত্রে মূলধন যোগ অতিরিক্ত মূলধন আমরা যোগ করে, যোগ নিট মুনাফা যোগ করে আমরা মালিকানা সত্ত্ব পেয়েছিলাম। মালিকানা সত্ত্ব অথবা সমাপনী মালিকানা সত্ত্ব আমরা কালকে পেয়েছি। আমাদের কি মনে আছে? আমাদের কি আছে? আমাদের মালিকানা সত্ত্বের কালকে যে সূত্র দিয়ে আমরা মালিকানা সত্ত্ব পেয়েছি, মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ নিট মুনাফা বাদ উত্তোলন যোগ সাধারণ সঞ্চিতি করে আমরা মালিকানা সত্ত্ব পেয়েছিলাম। আর আজকে আমাদের এখানে মোট দায় পেয়েছি। এখন এই মোট দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করে যেটা হবে, এই যোগফলের সমষ্টি যা হবে আমাদের মোট সম্পদের সমষ্টি তাই হবে। তাহলে আমাদের মোট দায় এবং মালিকানা সত্ত্ব যা হবে, মোট দায় এবং মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। তাহলে মোট দায় এবং মালিকানা সত্ত্ব যা আসছে, আমাদের মোট সম্পদের পরিমাণ যদি সমপরিমাণ টাকা হয় তাহলে আমাদের অঙ্ক সঠিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ছক দেখলাম, আমরা সূত্রগুলো শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা যখন অঙ্ক করব, আমাদের অঙ্কে কি কি আছে তা নিয়ে আমরা অঙ্ক করলে আমাদের অঙ্কে মোট সম্পদের সমষ্টি যদি মোট দায় হয় তাহলে আমাদের অঙ্ক মিলে যাবে। ধন্যবাদ জানাচ্ছি আজকে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করলাম। ধন্যবাদ।